পুলিশ ফাইল। আমি বাবু বেঁচে নেই, নাড়ি পাচ্ছি না তো। কি গো, কি হবে এবার? কি আর হবে, ওর বাড়িতে খবর দিতে হবে। ওর বাবাকে আমাদের ছেড়ে দেবে? কি মনে করে এই মতি শেখ? হ্যাঁ, এসে আমাদের একটা চুল বাঁকা করে দেখার দেখি। এই এই, তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? আরে ফোনটা লাগা ওর বাড়িতে। ওর বাড়িতে? হ্যাঁ ফোন, হ্যাঁ করছি। ওগো শুনছো? হ্যাঁ, কি হলো কি? আরে দেখো না, সাত সকালে আবার কে ফোন করলো দেখো। ও, আমি এখন এত বাসন কোসন নিয়ে ঘাটে ডোবাতে যাব, তা তুমি কি বিছনা থেকে নেমে দুপা গিয়ে ফোনটা ধরতে পারছো না? হ্যালো, এই না ধরো ধরো, এই না জামাই ফোন করেছি। জামাই দেখো হ্যাঁ জামাই, হ্যাঁ বলো। আব্বু আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে সাইদার কি হয়েছে গো? না মানে আপনার মেয়ের আসলে ফোন দে মতি, হ্যাঁ তোমার মেয়ের বুকে খুব যন্ত্রণা শুরু হয়েছে, ছটফট করছে। তুমি এসে যা ব্যবস্থা নেওয়ার নাও। শোনো না যাই ভাই, তুমি বলছো ওই কাছাকাছি কোনো ডাক্তার রেখেছে, তুমি ওকে নিয়ে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গো, কার কি হয়েছে গো? তুমি ডাক্তারের কথা বলছো কেন? শোনো না, আমাদের মেয়ের বুকে খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি ঘুরে আসছি ওখান থেকে, দেখি আবার কি হলো। তাড়াতাড়ি যাও। তুমি যে মিথ্যে কথা বললে, ওর বাবা যখন এসে দেখবে মেয়েটা মারা গেছে তখন কি হবে? চুপ, একদম চুপ। যা করতে বলছি তাই কর। মতি আসার আগে মা বেটাতে মিলে কান্নাকাটি শুরু কর, বাকিটা আমি দেখছি। আমাদের বাড়ি থেকে এত করোনা রোল উঠছে কেন? বুঝতে তো পারছি না, অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছি। কি জানি বাপু, কখন থেকে ডাকছি। এই জামাল, জামাল দেখেছো কোনো শব্দ নেই। আরে ও জামাল, জামাল, আরে জামালের আবার কিছু হলো না তো? কি জানি। হ্যাঁ হ্যাঁ, তাই সেটা হতে পারে। এই তো ওর বাবা এসে গেছে, ওর বাবা এসে গেছে। কেন এত কান্নাই বা হচ্ছে করতে? কি জানি বুঝতে পারছি না। আরে আমরা তো আপনাকে জিজ্ঞাসা করবো ভাবছি কি হচ্ছে। ভেতরের লোককে ডেকে ডেকে গলা পড়ে গেল, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই পাচ্ছি না। ওই তো জাহিদ ভাই এসে গেছে। এই তো মতি ভাই, এসো এসো। কি হচ্ছে? কান্নাকাটি হচ্ছে কেন? আমার মেয়েটা ঠিক আছে তো? তুমি আগে ভেতরে তো এসো 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 এসো। চলে যাও। কি আগিয়ে দিল দাদা সোমবার, সেইখানে কি আছে? বাচ্চা ছেলে পেয়েছো আমাকে, বাড়ি গল্প বলছো। এই তো কদিন আগে মেয়েটা আমার কাছ থেকে ফিরে গেল। কই তখন তোর মধ্যে কোনো রোগ শোক দেখিনি, এখন বলছে কিনা হার্ট অ্যাটাক। আচ্ছা, রোগ শক্তি কখনো বলে কয়ে আসে? হ্যাঁ, ভালো মেয়ে, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমালো, সকালবেলা উঠে ওর ছাতির যন্ত্রণা। আপনাকে তো খবর দেওয়া হলো, একটা ডাক্তার ডাকারও সময় দিল না মেয়েটা। বিশ্বাস করি রে, আমি বিশ্বাস করি না তোমাদের কারো কথা, আমি বিশ্বাস করি রে। ওর সঙ্গে যা করেছো না, খালি খুন করতেই তোমরা বাকি রেখেছিলে। কি বলতে চাও তুমি? আমরা খুন করেছি তোমার মেয়েকে? বলতে চাই না, তার আমি তোমাদের বোঝাতে পারবো না। একবার থানায় গিয়ে বোঝাবো। হ্যাঁ আবু মাথা গরম করো না, একটু শান্ত হয়ে বসো না। আমি দেখো, আমি তোমাদের সাথে দেখো। আরে যাও যাও, যেখানে পারো যাও। পুরো জানা আছে আমার, থানা দেখাচ্ছে আমাদের নাকি কোর্টে নিয়ে যাবে। যেখানে টাকা দেওয়ার সেখানে তো দিলি না। আল্লাহ আছে, এবার দেখ ওই কোর্ট কাচারির চক্করে পড়ে কেমন 3 গুণ টাকা বেরিয়ে যায়। তারিখ
19/5/2018 দেগঙ্গা থানায় দায়ের হয় একটা অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। মৃতা সাইদা বিবির বাবার দাবি সাইদাকে খুন করা হয়েছে। সত্যি কি তাই, নাকি সাইদা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে? আর কেনই বা সাইদা বিবির বাবার সন্দেহ সাইদাকে খুন করা হয়েছে? কেমন ছিল সাইদার শ্বশুরবাড়ির জীবন? আর সত্যি যদি সাইদাকে খুন করা হয়ে গিয়ে থাকে, তাহলে কি ছিল এর পেছনের উদ্দেশ্য, দেখব আজকের এই পর্বে। অপরাধের জগৎ থেকে আজকের পুলিশ ফাইলসের এই পর্বে তুলে আনা অপরাধমূলক এই ঘটনাটি আপনাদের পাশের বাড়িতে, আপনাদের পাশের পাড়ায়, মহল্লায় ঘটে চলেছে। যাতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই সচেতনতার উদ্দেশ্যেই আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্ব। স্যার দেখবেন স্যার, ওদের জন্য ফাঁসি হয়। ওর মেয়েটাকে ওরা মেরে ফেললো স্যার। দেখুন, ফাঁসি হবে কি যাবজ্জীবন, না ওরা বেকসুর খালাস পাবে, সেটা আমি নয়, কোর্ট ডিসাইড করবে। তবে প্রাথমিকভাবে আমি যেটা দেখতে পেরেছি, আপনার মেয়ের শরীরে কিন্তু আঘাতের কোনো চিহ্ন ছিল না। তার মানে স্যার, আমার মেয়েকে ওরা খুন করেনি? আমার মেয়ে হার্ট অ্যাটাকে মরে গেল? আপনার মেয়েকে ওরা খুন করেছিল কি খুন করেনি সেই প্রশ্নের উত্তর আমি যাচ্ছি না। তবে আমার যেটা অনুমান, আপনার মেয়ে কিন্তু হার্ট অ্যাটাকে মৃত্যু হয়নি, ওর শরীরে অন্য আঘাত ছিল। কি চিহ্ন স্যার, কি চিহ্ন? সেটা পোস্টমর্টম রিপোর্ট না আসলে আমি বলতে পারবো। পোস্টমর্টম রিপোর্টে যদি বলে যে ও খুন হয়নি, তা কিন্তু আমি মানবো না। আমি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। স্যার স্যার, আমার মেয়েকে না আমি 1 বছর আগেও বিয়ে দিয়েছিলাম। ওই বিয়ের পর থেকেই ওর উপর খুব অত্যাচার হতো। ওবার ওই সাইদা করে মারার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর কৃপায় সে বেঁচে গেছে স্যার। হয় আমি সেখানে পৌঁছে গেছি, না হলে সে আমার কাছে পালিয়ে এসে প্রাণে বেঁচেছে স্যার। কিন্তু এবারে সে পালিয়েও প্রাণে বাঁচতে পারেনি। আচ্ছা, ওরা আপনার মেয়ের উপর কেন অত্যাচার করতো? ওটা দেখলে এইটা হচ্ছে আমাদের পুরো ব্যবসা। বাবা, তোমাদের এত মালপত্র? আরে দূর, এটার এমন কি মালপত্র, এখানে তো ওই 2টো প্যান্ডেলের মাল আছে। আরে বসো না এখানে। আর বাকি বাজারে খাটছে। তাই? আচ্ছা, তোমাদের যে মালপত্র আছে তা দিয়ে একসাথে কতগুলো প্যান্ডেল বানাতে পারবে? বেশি না, মেরে কেটে 5-6টা বিয়ে বাড়ির প্যান্ডেল হয়ে যাবে। 5-6টা? আরে দূর, 5-6টা এমন কি, যা কম্পিটিশন এখন মার্কেটে, এক একজন এই কেউ 10টা, কেউ 12টা, এই কেউ 15টা প্যান্ডেলের মাল খাটাচ্ছে। বাবা, জানো এই মরশুমে আমাদের কতগুলো প্যান্ডেলের কাজ হাতছাড়া হলো। কেন? কেন আবার কি, প্যান্ডেলের মাল সেটাই তো আমাদের কাছে নেই। আমাদের যা ক্যাপাসিটি, তাতে মেরে কেটে 5-6টা প্যান্ডেল হয়ে যেতে পারে। তারপর যদি বায়না আসে, তখন কি করব? ছেড়ে দিতে হয়। হ্যাঁ, আমরা যে কাস্টমারগুলো ছেড়ে দিচ্ছি, তাদেরকে যারা ধরছে তারা তো পুরো দান ছড়াচ্ছে। এরপর যদি তাদের বাড়িতে কাজ আসে, তারা কি আর আমাদের কাছে আসবে? এখন যাদের কাছে সার্ভিস পাচ্ছে তাদের কাছেই তো যাবে। সে তো ঠিকই। জানো, কম্পিটিশনে না এখন পিছিয়ে পড়ছি, সত্যি পিছিয়ে পড়ছি। কাস্টমাররা সেসব ব্যবসাদারের কাছে যায় যাদের কাছে সবসময় মাল পাওয়া যাবে, ফিরে আসতে হবে না, ভরসা করা যাবে। আর আমরা কি করছি? আজ এই মাল নেই, কাল সে মাল নেই। এভাবে কোনো কাস্টমার ধরে রাখা যায় না। এভাবে এক এক করে কাস্টমারগুলো চলে যাবে আর ব্যবসাটা পুরো বসে যাবে। তাহলে তো আমাদের ব্যবসাটা এখন বাড়ানো উচিত। আচ্ছা, ধার দেনা করে ব্যবসাটা বাড়ানো যায় না? ধার? আরে কোত্থেকে ধার করব? টাকা দেবে কে? আমার শাদির সময় যা ধার করেছিলাম তাই তো এখনো মেটাতে পারিনি। এই শোনো না ভাই, তোমার আব্বুকে একটু বলো না, যদি ওই বেশি না, মানে 1,00,000 যদি ম্যানেজ করতে পারে। লাখ?
তাহলে কি 1,500 টাকা পানের স্টলের ব্যবসা পেয়েছো নাকি আমাদের? নাকি মেলায় বেলুন ফুলিয়ে বেচি আমরা? আমাদের লাখ লাখ টাকার ব্যবসা, তার ইনভেস্টমেন্টটাও লাখ লাখ টাকার হয়। 1,500 টাকার মশা মারার তেল পড়াই আমরা। কালাপ্পার কাছে যাবে, 1.5 লাখ টাকা নিয়ে আসবে। পারবো না, অত টাকা আমার আব্বু দিতে পারবে না। কি? শাদি থেকে শুধু আপনারাই খরচা করেছেন, আমার আব্বু করেনি? 1.5 লাখ টাকা তার মুখের কথা না, সে চাইলেই দিয়ে দেবে। তার তো আর তেজারতি ব্যবসা নেই। কি বলে? দেখ জামাল দেখ, কি বউ ঘরে এনেছিস দেখ। হ্যাঁ, প্রেম করে ওকে তো আমি ঘরে তুলেছি, দেখে শুনে তো তোমরাই আমার সাথে দিয়েছিলে। তাহলে তাকে কন্ট্রোলে রাখার দায়িত্বটা কার? আমাদের। যে ঘর থেকে ও এসেছে সেই ঘরের নিয়মটা কি আমাদের মেনে নিতে হবে? বড়দের সম্মান দিতে জানে না, যত সব ছোট লোকের ঘরের শিক্ষা। হ্যাঁ, তোমরা তো খুব বড় ফ্যামিলি, তাই জন্য তো ছেলের বউয়ের গায়ে হাত তোলো। বড় লোকের ফ্যামিলির কথা বলছে আবার। দেখ হামিদা, ওকে চুপ করতে বল, না হলে কিন্তু এবার আমি। এই চুপ, একদম চুপ। বড্ড চোপা হয়েছে তোর না? হ্যাঁ দেখ জামাল দেখ, মুখের একটা কথা পড়তে দেয় না। তুমি থামো, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। তখন থেকে আলতু ফালতু কথা বলে আসল কথাটা চাপাই পড়ে গেল। শোনো সাইদা, শাদির আগে এই সংসারে 3টে পেট চলত, আর শাদির পরে তোমার পেট বেড়েছে, কিন্তু কিন্তু ইনকাম তো সেই এক। তাছাড়া আমাদের এরপর বাচ্চা কাচ্চা হবে, আরো 2-3টে পেট বাড়বে, তাই ইনকামটা বাড়াতে হবে না? তুমি বলো। তাছাড়া দেখো, আমাদের ব্যবসা, সেখানে তো আমরা ইনভেস্টমেন্ট করেছি। তারপর তোমার পেট, এরপর তোমার বাচ্চাদের পেট, তোমার একটা দায়িত্ব কর্তব্য নেই? কথাটা একটু ভাববে না? শোনো শোনো, বাড়িকে আব্বুকে একটু ভালো করে বুঝিয়ে বলো। আরে 1.5 লাখ টাকা ঠিক ম্যানেজ করতে পারবে। পারবো না। শাদির সময় কেন বলনি যে আমার পেট, আমার বাচ্চাদের পেট, এগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে? এখন আমাকে এই নিয়ে চাপ দিয়ে কোনো লাভ নেই, আমি কিচ্ছু বলতে পারবো না। দেখেছো দেখেছো? হ্যাঁ দেখ জামাল দেখ, আরে তোর বউয়ের আসল রূপটা দেখ। এ শালা লাথি খাওয়া ভূত, মুখের কথায় যাবে না। কি করছো? দেখতে পাচ্ছ না কাজ করছি? এত কাজ করতে হবে না, চলছো। রোজ রোজ কি এত হিসেব করো? রাধার ব্যাপারে জাহাজের কারবার তুমি কি বুঝবে? দেখি তো তোমার জাহাজের কারবার আমি বুঝতে পারি কিনা। সাইদা, সাইদা ডায়েরিটা দাও। না, ডায়েরিটা দাও সাইদা। সাইদা, সাইদা ডায়েরিটা। আরে এটা কি তোমার খেলার জিনিস নাকি? জানি তো, এটা আমার বরের জাহাজের কারবারের হিসেবপত্রের খাতা। দেখি আমি আজকে তোমার হিসেবপত্র বুঝতে পারি কিনা। হ্যাঁ, সে যোগ্যতা আছে তোমার? আগে বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়ে এসো, তারপর সব সহ্য করবো। সারাদিন তো টাকা টাকা করো কেন গো? বেশি টাকা টাকা করলে না মাথায় টাক পড়ে, তখন দেখবে বাচ্চা কাচ্চারা তোমার আব্বু না বলে দাদা জান বলে ডাকবে। তোমার হিসেব করতে হবে না, দাও তো। অনেক সহ্য করেছি, অনেক অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। আজকে না তোর একদিন কি আমার একদিন। সাধু, আগে বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়ে আয়, তারপর তো সব সহ্য করবো। আর শোন, তুই সারাদিন সারারাত এখানে লাথি ঝাঁটা খেয়ে মরবি, আর আমার বিছানা একদম উঠবি না। তোর যোগ্যতায় মারতে শুয়ে থাকার, শুয়ে থাক একদম উপরে। জামাল, জামাল,
কি? হ্যাঁ, গায়ে রোদ না লাগা পর্যন্ত বুঝি ঘুম ভাঙে না? হ্যাঁ, তিনি কোথায়? তিনি ওই নবাবের বেটি? আচ্ছা, তুই না হয় পুরুষ মানুষ, বেলা করে ঘুম থেকে উঠলি, কিন্তু ও ও এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে কেন? হুম, সাইদা, এই সাইদা, ওঠো, ওঠো। বলি ব্যাপারটা কি শুনি? হ্যাঁ, এই ঘরের সমস্ত কাজকর্ম কে করবে? হ্যাঁ, তোমার বাবা কি দু চারখানা দাসীবাদী পাঠিয়ে রেখেছে ঘরের কাজকর্ম করার জন্য? যাও, ঘরটা মুছে তাড়াতাড়ি বাসনগুলো পুকুর থেকে মেজে নিয়ে আসো। What? বেলা দুপুর পর্যন্ত ঘুমাচ্ছে? বলছি, শোনো না, একটু দেখবে গায়ে জ্বর এসছে কিনা। জ্বর? যা বাবা, কিন্তু জ্বর বাঁধিয়ে বসলে, এমনিতে টাকা কড়ির অভাব। এই শোনো, তোমার অসুখের পেছনে না আমি একটা টাকাও খরচ করতে পারবো না। না না, ওষুধ কিনতে হবে না, ও এমনিই সেরে যাবে। বলছি, আমাকে একবার আব্বুর কাছে দিয়ে আসবে? অনেকদিন আব্বুকে দেখি না। কথা শোনো, আব্বুর কাছে দিয়ে আসবে? শোনো, ও বাড়ি যাওয়া যাবে না এখন, এখানে এখন অনেক কাজ। এই, যাও যাও তো, বাসনপত্রগুলি গিয়ে মাজো গেছে। যাও তাড়াতাড়ি। সাইদা, কি হয়েছে? কিছু না গো, কিছু না। শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। চোখ মুখটা কেমন ভার ভার লাগছে? জ্বর টর আসেনি তো? না গো, ঠিক আছি আমি। তা বললে কি করে হয়? কই দেখি। সে কি, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর তুমি এই অবস্থায় বাসন মাজতে এসেছো? রোগ শোকের জন্য কি আর কাজ পড়ে থাকবে আপা? কাজ তো করতেই হবে। কেন, বাড়িতে কি আর কেউ নেই এই কাজগুলো করার মতো? আমার আব্বু তো আর আমার জন্য একটা চাকর পুষে রাখেনি যে আমার শরীর খারাপ হলে কাজ করে দেবে। তুমি তো এই কটা মাস এসছো, তার আগে কি এই কাজগুলো কেউ করেনি? যে এতদিন করেছে সে তো এই কটা দিন তোমার কাজটা করে দিতেই পারে। তাহলে তো আমার কপাল ফিরে যেত। সে না করুক, দাও আমি তোমার বাসনগুলোকে মেজে দিই। না না, মাথা খারাপ নাকি? এক্ষুনি যদি দেখতে পায় আমার কপালে অনেক দুঃখ আছে। এই তুমি ছাড়ো তো, আমাকে দাও। তাই তো, যা ভেবেছি ঠিক তাই। এখানে এসে গল্প জুড়ে দিয়েছো না? এই শোনো আনসারির মা, ওর সাথে একদম কথা বলবে না। এ বহুত ফাঁকিবাজ আছে জানো। ঘরে এক গাদা কাজ পড়ে আছে, আর এখানে তুমি কি বলো গো? মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, এই অবস্থায় তুমি কি না ওকে কাজের কথা বলছো? এই শোনো, ওই বয়সে না এর থেকে বেশি জ্বর নিয়ে আমি রোদে পুড়ে মাঠে ধান বুনেছি। তোমার ক্ষমতা ছিল, তুমি করেছো। তোমার মতন তো আর সবার ক্ষমতা হতে পারে না। আচ্ছা আনসারির আম্মা, তুমি তো আগে কখনো আমার সাথে এইভাবে কথা বলনি, ব্যাপারটা কি? আমি কি তোমার বাড়ির বউ নাকি যে তোমার ভাবগতি দেখে আমি তোমার সাথে কথা বলবো? বউটাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ডাক্তার দেখাও। এই সাইদা, তুমি ওঠো তো, আমি তোমার বাসন মেজে ঘরে পৌঁছে দিচ্ছি। দাও। না না, হয়ে গেছে তো। শয়তানি হারামজাদি, তোর তোর এত বড় সাহস, তুই পাড়ার লোকের কাছে আমার নামে চুগলি করে বেড়াস, আমার কামকামানি দিস আমার নামে? হ্যাঁ, বিশেষ করে আমি কাউকে কিচ্ছু বলিনি তোমার নামে। এই এই, তুই কিছু না বললে ওই আনসারির আম্মি আমাকে এইভাবে ট্যাক ট্যাক করে কথা শুনিয়ে দেবে কেন? বল। ও তো খারাপ কিছু বলেনি, জ্বর হয়েছে বলে শুধু ডাক্তার দেখাতে বলেছে। তোকে তোকে ডাক্তার ওষুধ সবগুলো খাওয়াবো, বুঝলি? ওই আব্বুর ঘর থেকে তো গাদা গাদা টাকা আনছিস এই বাড়িতে, হ্যাঁ, গুলো খাওয়াবো। পারবো না। কেন টাকা আনবো? ছেলেকে শাদি দিয়েছিলে কি জন্য? টাকা ইনকাম করার জন্য। কত বড় মুখ নয় তোর, কত বড় কথা! এই কি করলে তুমি এটা? হ্যাঁ, আরে জ্বরে তো ফুসছিল, এর মধ্যে চটটা মারলে হিট হয়ে গেল বোধহয়। জামাল, জামাল,
এটা কি? আয় এদিকে আয়। ওই দেখ তোর বিবির কি হয়েছে, দেখ দেখ। আরে ওর আবার কি হলো? আরে কি আর হবে, সমানে তো মুখে মুখে তর্ক করে যাচ্ছে। তোর আব্বুর রাগ উঠে গেছে, মেরেছে কানের গোড়ায় এক চড়, ফিট হয়ে গেছে বোধহয়। ধুর, তোমার আক্কেলটা কবে হবে বলো তো আব্বু? এই, আরে মারতে হয় মারো, আরে কেউ কানের গোড়ায় মারে? সাইদা, এই সাইদা। আরে সাইদা সাইদা করে কি ডাকছিস? ওই তো পানিটা এখানে আছে, পানিটা নিয়ে গিয়ে ওর ছাত্তাটার মুখে মার, তাতে যদি ওর জ্ঞানটা আসে। এই সাইদা, এই, উফ। হ্যাঁ, সাইদা, দে, দে, দে। সাইদা, এই সাইদা। ওই তো জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। চল চল চল, আমি ধর, ধর, ধরো ধর, তো। ধর, ধর, ধর। এখানে বসো, চল। উফ। হায় আল্লাহ, এমন ভেলকি দেখায় একেবারে ভয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে আমার। ওহ, পারি না আল্লাহ। উফ। আরে জামাল, ওকে বাপের বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ। এখানে ডাক্তার বন্দি, ওর সেবা শুশ্রূষা কে করবে? ঠিক। কেউ করবে না। বাপের বাড়ি দিয়ে আয়, গাড়িতে তুলে দেবো, নিজে পৌঁছে যাবে। আসুন, ওকে বলে দে বাপের বাড়ি থেকে ফেরার সময় 1.5 লাখ টাকা নিয়ে আসতে, তাহলে আর ওকে এখানে ফিরতে হবে না। হ্যাঁ, আমি বেরোলাম। হ্যাঁ। চল চল, চল, ওরা নিয়ে চল। ধরো, ভেতরে চলো এবার। চলো। নিয়ে চলো। আম্মি, এখানে সাইদা, তুই হঠাৎ কই আসবি বলে তো জানাসনি? জামাই কই? জামাই আসেনি? ও সাইদা, কি হয়েছে তোর? ও ওখানে সব খবর ভালো তো? হ্যাঁ, আব্বু কোথায় আম্মি? তোর আব্বু তোই তো বাড়ির পেছনে জঙ্গলটা পরিষ্কার করছে। তা সাইদা, তোর চোখ গান শুরু লাগছে কেন? কি হয়েছে? হায় আল্লাহ, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে রে। বস বস, তুই বস, আমি দেখি তোর আব্বুকে ডাকি। হ্যাঁ গো, তুমি শুনছো? কি হলো? আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, সাইদা এসেছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ এসো গো, তাড়াতাড়ি এসো। এসো এসো। কোথায়? ওই তো দেখো না। আরে কই? আরে আরে মা, কি খবর রে মা? হ্যাঁ, কেমন আছিস? আর কি খবর? জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। জল বদলি কি করে? শোনো শোনো, ওসব কথা পরে হবে। তুমি যাও একবার বাদল ডাক্তারকে গিয়ে ডেকে নিয়ে এসো। আচ্ছা বেলা হয়েছে, তাদের চেম্বার তো বন্ধ করার সময় হলো। হ্যাঁ। শোনো শোনো, ওকে বলো যে বাড়ি ফেরার পথে একবার যেন সাইডাকে ঠিক আছে ঠিক আছে, শোনো না, তুমি ওকে মঞ্চ ঘরে নিয়ে গিয়ে শোনো, আমি আসছি এক্ষুনি। ওমা ওমা, ওঠ মা, ওঠ 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 ওঠ, ও ব্যাগ থাক, তুই চল, ওঠ মা, ওঠ ওঠ, চল চল মা, ওঠ ওঠ ওঠ, চল আস্তে আস্তে, চল আস্তে আস্তে, চল মা, চল চল। চুপ কর মা, চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। কত যত্ন আত্মে নিয়ে এই হাতের তেলের মধ্যে মানুষ করেছে, সেখানে অপরের বাড়িতে অত্যাচার সহ্য করার জন্য। ইচ্ছে তো করছে ওই শয়তানের বাচ্চাগুলোকে একেবারে গলা নামিয়ে দিই। তুমি এরকম করো না, ওদের সাথে আমার সারা জীবন থাকতে হবে। কোথাও যাবি না তুই, তুই আমার এখানেই থাকবি। টাকা, একটা টাকা ওদের আমি দেবো না। 3 লাখ টাকা শালা ইতর শাসন করবো টাকা। আব্বু, আমি আব্বুকে মাথা গরম করতে বারণ করো। দেখো সব ঠিক হয়ে যাবে। আমাদের একটা বাচ্চা কাচ্চা হলেই ওরা সব কিছু ভুলে যাবে, তুমি দেখো। আমি জানি না মা, আল্লাহ তোর কপালে কি রেখেছে, কি রেখেছে। তারপর কিছুদিন মেয়েটা আমার কাছে ছিল স্যার। প্রথম তেমন কিছু মনে হয়নি, ওই যেমন বিয়ের আগে ছিল তেমনই আমার কাছে থাকতো। কিন্তু একদিন ওর মা আমাকে বলল, আমি শুনছো? মেয়েটার কথা কিছু ভাবছো? কার মেয়ে? কার মেয়ে? আমাদের মেয়ে। আমি আবার কার মেয়ের কথা বলবো? কেন, ওর আবার কি হলো? দিব্যি তো খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে। মেয়েটার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? কমাস হলে ওর বিয়ে হয়েছে, ওর তো স্বামীর প্রতি, সংসারের প্রতি একটা টান আছে।
কিন্তু তুমি তা নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। আর আমার চিন্তা করা আর না করা দুই সমান। দেখো, ওরার উপর অত্যাচার করবে আর ওই কিনা ওইখানে গিয়ে সংসার করতে চাইবে। সত্য সব। শোন, সব মেয়ের বাপেরা যদি তোমার মতন ভাবনা চিন্তা করতো না, তাহলে এই গোটা দেশে মাত্র গোটা কয়েক সংসার থাকতো। কিন্তু আমি তোর মা, আমি ওর মনটা বুঝি গো। ও চায় স্বামীকে নিয়ে সংসার করতে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না তোমার জন্যে। পাছে টাকা পয়সার জন্য তুমি চিন্তায় পড়ো। দেখো না, আচ্ছা ওই 1.5 লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করি বলো তো? আচ্ছা, ওরা 1.5 লাখ টাকা চেয়েছে বলেই কি আমাদের 1.5 লাখ টাকা দিতে হবে? আমাদের যা সামর্থ্য আমরা তাই দেব। তারপর দেখো, তোমার মেয়ের একটা বাচ্চা হয়ে গেলে না, ও বাড়িতে যখন বাচ্চা ঘোরাঘুরি করবে, খেলাধুলো করবে, তখন দেখবে টাকা পয়সার কথা ওরা ভুলেই যাবে। তুমি যখন বলছো না, তাহলে দেখি দেখি চেষ্টা করে। হ্যাঁ, কি ভাবছিস? কিছু না আব্বু। কিছু না বললে হবে? হ্যাঁ, আমি কি কিচ্ছু বুঝি না? কোনো চিন্তা করিস না মা, তোর এই আব্বু না তোর জন্য সব কিছু করবে। তুই সুখী হ মা, তুই সুখী হ। বহু কষ্টে আমি 50,000 টাকা জোগাড় করেছিলাম স্যার। তো ওই টাকাটা আমি ওর হাতে করেই শ্বশুর বাড়িতে পাঠালাম। ভেবেছিলাম সব কিছু এবার ঠিক হয়ে যাবে। কিন্তু ওই 50,000 টাকা হাতে পাওয়ার পর ওই বাকি 1 লাখ টাকা পাওয়ার জন্য না ওরা আরো মরিয়া হয়ে উঠলো। মেয়েটার উপর আরো অত্যাচার বাড়িয়ে দিল। ওকে উঠতে বসতে কথা শোনাতে শুরু করলো, 5 জনের সামনে অপমান করতে শুরু করলো স্যার। তাহলে এই নিকার দিনটা ওই আশ্বিনের 16 তারিখেই ঠিক করা হলো? আরে দাঁড়ান দাঁড়ান, দিন ফাইনাল করার আগে দেনা পাওনা সম্পর্কে পরিষ্কার হলে ভালো হতো না? দেখুন আহমেদ সাহেব, ছেলে যখন আমাদের পছন্দ হয়েছে তখন দেনা পাওনার জন্য কোনো রকম আটকাবে না। মেয়েকে আমি গয়নায় মুড়ে দেবো। এখন বলুন ক্যাশ কি লাগবে? ওই 4 লাখ। 5 দেবো, 5। ওইটা আমি মেয়ের নিকার জন্য তুলে রেখেছি। শুনলে? তাহলে ওই আশ্বিনের 16 তারিখটাই ওই শাদির জন্য ফাইনাল হলো। বেশ বেশ, তাহলে এবার একটু মিষ্টি মুখ হয়ে যাক। আরে না না, আমাকে না, আমার ওই বৌমাটাকে খাও। আরে সে তো হবে। আচ্ছা সাইদা, নাও মিষ্টি মুখ কর। না বুয়া, আমি পরে খাবো। কেন পরে কেন? লজ্জা করছে বুঝি? লজ্জা কথাটা তো তোমার বংশে কারো আছে বলে শুনিনি। গেল গেল, তোমার বাপের বাড়িতে তো এগুলো কোনোদিন চোখেও দেখোনি। ভালো করে গেল। আচ্ছা ফরিদ সাহেব, এই যে আপনি ছেলে পছন্দ হওয়া মাত্রই আপনি বললেন 5 লাখ টাকা দেবেন। হ্যাঁ, আমার ছেলে ওই প্যান্ডেলের ব্যবসা করে। ওই ব্যবসাটা একটু গুছিয়ে গাছিয়ে নেওয়ার জন্য ওর শ্বশুরের কাছে আমরা মাত্র 1.5 লাখ টাকা দাবি করেছি। ভাবি যান, এখন এসব কথা থাক না। কেন থাকবে? কেন থাকবে কেন? উনি একদম দিল দরিয়ালো, খুব বড় মনের মানুষ। উনার জানা দরকার ওইসব ছোট মনের মানুষগুলো কিরকম হয়। তা আমাদের ওই 1.5 লাখ টাকার জায়গায় কত দিল জানেন? মাত্র 50,000 টাকা। তাও কত অনুনয় বিনয় আকুতি মিনতির পরে। আকুতি মিনতি দেখাবো? দেখাবো সবাইকে কিভাবে আকুতি মিনতি করেছো? দেখুন দেখুন কি করেছে না, তুমি মেরে কি করেছে আমাকে। সাইদা, কি হচ্ছেটা কি? আচ্ছা ভাবি, এ সময় এসব কথা না বলেই হচ্ছিল না? ভাইজান, তাহলে আসুন আপনাদের এই ওপরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আসুন 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 আসুন, চলুন চলুন। ওই ঘর ভর্তি লোকের সামনে গায়ের কাপড় সরিয়ে সরিয়ে দেখাচ্ছে, দেখো আমাকে এখানে মেরেছে, দেখো আমাকে এখানে মেরে ফাটিয়ে দিয়েছে। ছি ছি ছি, লজ্জা আর মুখ দেখানোর জোর হইল না। তড়িঘড়ি তোমার বোন এসে ওকে ওই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল। ছি 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 ছি, 2 দিন পর ওরা আমাদের আত্মীয় হতে চলেছে। ওদের সামনে আমাদের নাক কেটে এসেছে। তোমরা দেখো এবার আমি ওই মেয়ের কি হাল করি।
আমি মেরে না ওর পুরো শরীর ফাটিয়ে দেবো। চলো চলো তো আমার সাথে। চল 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 চল। দাঁড়াও, গায়ে হাত দেবে না। দাঁড়াও, আগে তোমার আম্মি শুরু করেছে। ওখানে অতজন আত্মীয় স্বজন, তার মাঝখানে তোমার আম্মি বলছে তোমরা 1.5 লাখ টাকা চেয়েছিলে, আর আমার আব্বু নাকি শুধুমাত্র 50,000 টাকা দিয়েছে। এতে তোমাদের সম্মান যায়নি? এই জামাল, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হারামজাদির লেকচার শুনবি? হ্যাঁ কি মান সম্মান? মান সম্মান আমার মান সম্মান না কাটছে। চেপে ধর শালিকে। শালা নিজের শরীরের কাপড় সরিয়ে সরিয়ে লোককে দাগ দেখানো। তোকে আমি নগ্ন করে ছাড়বো। বেশি করে ফোন করে দিলে হবে না। এখন কেন? কোথায় পালাচ্ছে? চেপে ধর, চেপে ধর। এই তো হামিদা, হামিদা, এই দরজাটা খোলো। হামিদা, দরজা খোল। আরে দরজা খুলবে কি করে? শালি সম্ভবত বাইরে থেকে ব্লক করে পালিয়েছে। এই তোর কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ। হাবিবুলকে একটা ফোন লাগা। কেন? আরে বাবা, বাইরে থেকে কেউ এসে দরজাটা খুলে দেবে তো। হ্যাঁ, দাঁড়াও। সাইদা, ও সাইদা, হ্যাঁ কি হয়েছে? এই এত ভোরে এইভাবে আলু থালু বেশি? ওমা, কি হয়েছে তোর? কি হয়েছে? আম্মি, কাল রাতে আমাকে ওরা খুব মেরেছে। হয়তো মেরেই ফেলতো। আমি কোনো রকমে পালিয়ে বেঁচেছি। রাতটা আয়েশাদির বাড়িতে কাটিয়ে ভোরবেলায় চলে এসেছি। দেখো আমাকে মেরে কি করেছে। শেষ করে ফেলবো। কি করছো তুমি? কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো। আজ যদি সালা সব করার গোল আমি যাবো। ওরা রাক্ষস আছে, তুমি ওদের সাথে পারবে না। আমার মেয়েটাকে কিরম ভাবে মেরেছে ওরা? টাকার কালা পিসাচগুলো মেয়েটার কিরম করেছে না? শোন, এর বিচার আমি যেখান থেকে হোক আমি আদায় করবো। যেখান থেকে জাহির খান ও জামাল খান তোমাদের নামে শেখ মতি গ্রামে নালিশ জানিয়েছে। তার মেয়ে শাহিদা বিবিকে তোমরা পনের দায়ে খুব মারধর করেছো। সাহেদা বিবিটাকে? শাহিদা বিবি এখানে আসেনি। না না, সেটা বলছি না। সাহেদা বিবির পরিচয়টা কেন? শাহিদা বিবি মতি শেখের মেয়ে। ব্যাস, জামালের বউ আর জাহিরের ঘরের বউমা, এটা বুঝি কোনো পরিচয় নয়? আরে এটাই তো আসল পরিচয়। এটাই তো ঠিকই তো। আরে বাবা, তোমরা একবারে সুপ্রিম কোর্ট বসিয়ে দিলে। এই অভিযোগটা কি তোমরা মানছো না? মানছো না? কিসের অভিযোগ? ব্যক্তিগত রাগ মেটাতে গিয়ে মিথ্যে দোষ চাপিয়ে আজকাল শালা গ্রামে সালিশি সভা হচ্ছে। শালা এটা সালিশি সভা নাকি সার্কাস? জাহির ভাই, এইভাবে তুমি সালিশি সভাকে অপমান করতে পারো না। যাই হোক, ওরা যে কথা বলছে সেটা হ্যাঁ কি না তার উত্তর দিলেই মিটে যায়। এত কথার দরকার নেই। কোন রকম অত্যাচার করি না। এই অত্যাচার করিস না মানে? সালা মেয়েটাকে তো মেরে কাল ছিঁড়ে ফেলে দিয়েছিস। ও গা থেকে এখনো রক্ত ঝরছে। তাহলে তোর মেয়েকে এখানে নিয়ে আয়, সে নিজে প্রমাণ দিক। তোর মেয়ের তো শরীর থেকে কাপড় সরিয়ে লোককে দেখানো স্বভাব। আরে কি? সালিশি সভায় স্যার কোনো লাভ হলো না। ওরা আমার কথা উড়িয়ে দিল। কিন্তু স্যার, ওই যে সবার সামনে কি আর মেয়ের ওই মারার দাগগুলো কি আর দেখানো যায় স্যার? তাই ঠিক করলাম মেয়েকে আমার কাছেই রেখে দেব। ওকে আর আমি শ্বশুর বাড়ি পাঠাবো না। হ্যাঁ সঞ্জু, পোস্টমর্টম রিপোর্টটা এসছে, আমার কাছে পাঠিয়ে দাও ফার্স্ট। ওকে, ঠিক আছে। সালামতি শেখ কি যে রিপোর্ট লেখাচ্ছে থানায়, পুলিশ যে কোন কেসে চালাবে কে জানে।
আব্বু, আব্বু শোনো না, চলো না, আমরা সবাই কোথাও পালিয়ে যাই। কি লাভ? লাভ মানে পুলিশ তো ধরতে পারবে না আমাদের। কদিন পালিয়ে থাকবি? এই ব্যবসাপত্র, এই বাড়িঘর তোর, এসবের কি হবে? ব্যবসাপত্র, বাড়িঘর তোর, আরে বাবা আমরা কি এখানে শান্তিতে টিকতে পারবো? কিন্তু জেনে গিয়ে আমাদের ঘানি টানতে হবে। আর ব্যবসাপত্র সে তো একমাত্র আল্লাহই রক্ষা করতে পারে আমাদের। চুপ চুপ, একদম আমার কথা খাবি না। মাত্র ওই 1.5 লাখ টাকার জন্য আমাদের সব শেষ হয়ে গেল। তুমি আবার বলতে শুরু করেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই চুপ করে থাকবো, তুমি শুধু একাই বকবক করো, যত সব। আব্বু, আব্বু আমার কথাটা শোনো না, চলো না আমরা কোথাও পালিয়ে যাই। চুপ, একদম চুপ, একদম চুপ করে বসে থাক। বডিটা পোস্টমর্টমে গেছে, আল্লাহ যদি সহায় থাকে তাহলে এই যাত্রায় হয়তো আমরা বেঁচে যাব। তারপর মেয়েকে স্যার বেশ কয়েক মাস আমার বাড়িতে রেখে দিলাম। তা একদিন ওর মা আবার বলল যে দেখো এভাবে আর কদিন, আমরা আর কটা দিনই বা বাঁচবো, তখন ওকে দেখবে কে? তা আমি ভাবলাম কথাটা তো ঠিকই বলেছে। তাই একদিন ওদের সঙ্গে মানে ওই শ্বশুর এবং বরের সঙ্গে আমি কথা বললাম, বলে মেয়েটাকে আবার আমি শ্বশুর বাড়ি পাঠালাম স্যার। সাইদা আবার শ্বশুর বাড়িতে গেল এক রাশ আশা নিয়ে। এবার হয়তো তাকে উঠতে বসতে টাকার জন্য খোঁটা খেতে হবে না। এবার হয়তো সে তার স্বামী, শ্বশুর, শাশুড়িকে নিয়ে সুখে সংসার করতে পারবে। কিন্তু মানুষের নিয়ত আর নিয়তি কখনো বদলে যায় না। সাইদার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তার শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর নিয়ত বিন্দুমাত্র পরিবর্তন হলো না। চলতে লাগলো উঠতে বসতে টাকার জন্য খোঁটা, থামলো না অত্যাচারও। সাইদার নিয়তি হয়তো তাকে টেনে নিয়ে গিয়েছিল মৃত্যুর মুখে। আজ থেকে তুই এক বেলা করে খাবি, আর এক বেলার খাবারের টাকা ওই 30 টাকা করে আমি জমাবো, বুঝলি? যতদিন না তোর আব্বু 1 লাখ টাকা না দিচ্ছে, তোর এক বেলার টাকা জমিয়ে জমিয়ে আমি ওই 1 লাখ টাকা শোধ করব। একটা টাকা আমার আব্বু দিতে পারবে না, সে তোমরা আমাকে খেতে দাও কিংবা না দাও। এই, কমাস তোর আব্বুর বাড়িতে থেকে তোর খুব তেজ হয়েছে না? না আম্মি, ভুল ভাবছো। আসলে আমি বুঝে গেছি জানো তো, যে তোমরা আমাকে কিছুতেই সংসারটা করতে দেবে না। টাকা দিলেও দেবে না, না দিলেও দেবে না। 1 লাখ টাকা পাওয়ার আগে যে মানুষগুলো আছে, টাকা পাওয়ার পর তো তারা বদলে যাবে না। টাকাটা দিয়েই দেখ না বদলে যাই কিনা। টাকাটাই কি সব আম্মি? একবার তোমার সংসার করার সুযোগ দিয়ে দেখতে পারতে, তোমাদেরকে কত সুখে রাখতাম। এই শোন, ওইসব ন্যাকা কান্না না তোর আব্বুর কাছে গিয়ে কাঁদবি, এখানে না, বুঝলি? আজ থেকে তুই এক বেলা করে খাবি, আর এক বেলার খাবারের টাকা ওই 30 টাকা করে আমি জমাবো, বুঝলি? যতদিন না তোর আব্বু 1 লাখ টাকা না দিচ্ছে, তোর এক বেলার টাকা জমিয়ে জমিয়ে আমি ওই 1 লাখ টাকা শোধ করব। এটা আগে তোর ঘরে নিয়ে চল, তারপর আমি বলছি কি করতে হবে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সাইদা সুইসাইড করেছিল। কিন্তু সামান্য কটা টাকার জন্য যারা তাকে সুইসাইড করতে বাধ্য করলো, তাদের কি আইন ছেড়ে দেবে? কখনোই নয়।
গ্রেপ্তার হয় সাইদার স্বামী এবং শ্বশুর। এই কেসে দুজনকে অ্যারেস্ট করেছি, মিতার স্বামী এবং তার শ্বশুর। মিতার স্বামীর নাম শরীফুল মণ্ডল আর শ্বশুরের নাম কাসিম মণ্ডল। এরা দুজনেই অ্যারেস্ট হয়েছে। যেটা আমাদের কাছে একটা খবর আছে, এটা দেগঙ্গা থানার আন্ডারে পূর্ব আজিনগর বলে একটা জায়গাতে একজন মহিলা, তার নাম মনোয়ারা বিবি, 24 ইয়ার্স ওল্ড, 1 বছর আগে বিয়ে হয়েছিল, এর অ্যাকচুয়াল বাড়ি দেওয়ানাটিতে। তো ওনার মৃতদেহ পাওয়া যায় বাড়িতেই, তক্তার মধ্যে একটা তক্তার উপর রাখা ছিল। তো এটা দেখে একটা আনন্যাচারাল ডেথ বলে মনে হয়েছিল। আমরা প্রথমে ইউডিকে স্টার্ট করি। ইউডিকে স্টার্ট করার পর আমরা আপাত দৃষ্টিতে জানতে পারি যে এখানে একটা কমপ্লেন পাই। পরের দিন আমাদের ওই যিনি মারা গেছেন তার বাবা সাহেব দেওয়ান, তিনি একটা কমপ্লেন করেন যে ওনার মেয়ে তার শ্বশুরবাড়ির যে পণের জন্য যে অত্যাচার ছিল সেই অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করেছেন। যেদিন মারা গেছেন 18/5 উনি মারা যান, আর 19/5 এই কমপ্লেন আমাদের কাছে আসে। আমরা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশনে নেমে আমরা কাসিম মণ্ডল এবং শরীফুল মণ্ডল ডিসিপ্টের স্বামী এবং কাসিম মণ্ডল ওনার শ্বশুর, এই দুজনকে অ্যারেস্ট করি। একটা কথা মনে রাখবেন, অপরাধ ছোট হোক কিংবা বড় হোক, আইনের হাত থেকে কেউ কখনো ছাড়া পায়নি। তাই অপরাধ করার আগে একবার নয় একাধিকবার ভাবুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।